রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ। মহানবীর আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর। এবং কাউকে থামিয়ে রাখার মানসিকতা সরকারের নেই বললেন তথ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। একই সঙ্গে তারা নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন তিন বাহিনীর প্রধান। এ সময় সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপ্রধান বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এছাড়া তার দায়িত্ব পালনকালে সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান রাষ্ট্রপতি। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন মানব সভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা। তার আবির্ভাব মানুষের জন্য সত্য ও আলোর এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তার পবিত্র জীবন ও কর্ম সমগ্র মানব জাতির জন্য চিরন্তন পথনির্দেশ ও অনুকরণীয় আদর্শ হয়ে আছে। মহানবীর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব বলেও জানান সরকার প্রধান। কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিফ রহমান পার্থ। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। বিগত সময়ে দেশের পুরো ব্যবস্থাটা দুর্নীতিগ্রস্ত ও ভেঙে পড়েছে অভিযোগ করে দেশকে ঠিকভাবে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। শেখ হাসিনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সরকার শেখ হাসিনার বিষয়ে হয়তো রাজনৈতিকভাবে দায়ভার নিতে চাচ্ছে না বলে জুডিশিয়ারির ওপর দিয়ে দিচ্ছে। আমরা কাউকে নিয়ন্ত্রণ করব না, আমরা কারো মুখ বন্ধ করে দেবো না, এবং আমি বিশ্বাস করি আপনারা গণতন্ত্রের আরেকটা স্তম্ভ, আপনারা আছেন তাই আমরা এখানে আছি, আমরা আছি তাই আপনারা আছেন, আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব। আমাদের ওই কোনো মানসিকতা নেই কাউকে বন্ধ করার, কাউকে থামিয়ে রাখার বা এটা, এবং আমাদের সরকারের মানে উপর পর্যায় থেকে এই ধরনের কোনো মানসিকতা আপনারা এই 6 মাসে দেখতে পান নাই। এ সময় গ্যাসের সরবরাহ এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, গ্যাসের কার্গো সরবরাহে কিছুটা সমস্যা হচ্ছে, তবে দ্রুতই তা ঠিক হয়ে যাবে। জানান, এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট। আপনারা খেয়াল করেছেন যে গ্যাসের সরবরাহ পূর্ণ মাত্রায় প্রতিস্থাপিত হয়নি। আমাদের এফএসআরইউ যেটা নষ্ট হয়েছিল, আগুন ধরেছিল, সেটা ঠিক করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে গ্যাসের যে কার্গো আছে সেই কার্গো সাপ্লাই আসতে একটু সমস্যা হচ্ছে, সেটা হলে এর মধ্যে ঠিক হয়ে যাবে। আমরা জনগণের ক্রাইসিসের প্রতি সমব্যথী, কিন্তু আমরা একই সাথে এই কথাটা বলতে চাই, এই সংকটটা বহু বছরের পুঞ্জীভূত সমস্যা। চলতি অর্থ বছরের মধ্যে দেশের 5 ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন আয়োজনের জন্য বাজেটে 6,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার সচিবালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রেক্স মোলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বৈঠকে বাংলাদেশের পানি সরবরাহ ব্যবস্থায় ডেনমার্কের সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পেয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা করবে ডেনমার্ক। সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের কাজ শেষ করতেও দেশটি সহায়তা দেবে। এছাড়া রোহিঙ্গাদের সহায়তায় ডেনমার্ক ১০০ কোটি টাকা দেবে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। রোহিঙ্গা ক্যাম্পে তারা প্রায় ১০০ কোটি টাকার মতো আপনার সাহায্য করছে, ওখানে ওয়াটার ট্রিটমেন্ট, ওয়াটার সাপ্লাই এবং বিভিন্ন বিষয় নিয়ে। এর বাহিরেও আমাদের রিনিউয়েবল এনার্জি নিয়ে ওনাদের সাথে কথা হয়েছে। ওনারা বাংলাদেশে আপনার সৌর বিদ্যুৎ নিয়ে কাজ করতে আগ্রহী এবং আমরা স্পেশালি গতকালের মতো আজকে ওনাকে অনুরোধ করেছি যে ওয়েস্ট ম্যানেজমেন্টে ওনারা যাতে একটু ইনভেস্ট করে। বিদেশি নাগরিকত্ব প্রত্যাহার করে হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন। সংবিধান মেনে শপথ নিয়েছেন তিনি এবং আইনের কোনো ব্যত্যয় ঘটেনি, এমনটাই দাবি করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় আইনগত সহায়তা, সামাজিক সুরক্ষা বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন। আইনমন্ত্রীর দাবি, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে গুম, ক্রসফায়ার ও রাজনৈতিক হয়রানি বন্ধ হয়েছে। বিগত ৬ মাসে পুলিশ বাদী হয়ে কোনো রাজনৈতিক হয়রানিমূলক মামলা করেনি। এদিকে বাগেরহাটের মোংলার জয়মনি এলাকা থেকে গত ১০ এপ্রিল মিরাজ শেখকে কোস্টগার্ড কর্তৃক গুমের অভিযোগ স্বাধীনভাবে তদন্ত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বাগেরহাটে একটা গুমের ঘটনার অভিযোগ এসেছে কোস্টগার্ডের বিরুদ্ধে, সেটা ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত হবে। আমরা এটাকে দুইটা ভাবে দেখছি, একটা হলো গুমের যে ঘটনা সেটা ইন্ডিপেন্ডেন্টলি যাবে, তারা যদি অপরাধ করে থাকে সেইটাও ইন্ডিপেন্ডেন্টলি হবে, বাট তাদের একটা আইনজীবীর মাধ্যমে আইনজীবী দিয়ে আদালতে নিজেকে ডিফেন্ড করার যে অধিকার আছে সেই অধিকারটা আমরা রাষ্ট্র নিশ্চিত করেছি। মানবাধিকার পরিস্থিতিতে একটা পুলিশ বাদী হয়ে রাজনৈতিক মিথ্যা মামলা এখন পর্যন্ত আমরা কোনো থানায় দেখি নাই। পুলিশ বাদী হয়ে এখানে গুমের সংস্কৃতি বন্ধ করা হয়েছে, ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করা হয়েছে, পলিটিক্যাল পারসিকিউশনের সংস্কৃতি বন্ধ করা হয়েছে। আমরা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষের কাছে মানবাধিকার, মৌলিক অধিকার, ন্যায় বিচার, আইনের শাসন নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। মহানবীর শুভাগমনে সারা দুনিয়ায় রহমতের অবারিত দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার পবিত্র ঈদ ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন। তিনি বলেন, পবিত্র ঈদ ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দিনে বিশ্বজগতে এক সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাব হয়েছে। সততা, নম্রতা, উদারতা ও ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধা জানানো এবং নবীজির প্রদর্শিত পথে চলার জন্য এই দিনটি এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। পবিত্র ঈদ ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে দেশবাসী সহ মুসলিম উম্মার অসীম শান্তি ও অফুরন্ত কল্যাণ কামনা করে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। এখনও রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো শুরু না হওয়ায় উদ্বেগ জানিয়েছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে তিনি একথা জানান। ইইউ রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে কাজ করবে ২৭ দেশের সংস্থাটি। তিনি আরও জানান, রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অর্থ সহায়তা দিচ্ছে দেশটি। এদিকে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার অধিকার থাকলেও মিয়ানমারে অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতায় টেকসই প্রত্যাবাসনের পরিবেশ এখনও তৈরি হয়নি বলে যৌথ বিবৃতি দিয়েছে কূটনৈতিক মিশনগুলো। ব্রাজিল বাংলাদেশ ম্যাচ হলেও দেশের ফুটবল পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার দুপুরে রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে আয়োজিত কোচিং কোর্স অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার যেমন বিপুল সমর্থন, সেখান থেকে বাংলাদেশ ব্রাজিল ম্যাচ হলে সমর্থকদের ইচ্ছা পূরণ হবে। কিন্তু বাংলাদেশ ব্রাজিল ম্যাচের পর যে ফুটবলে পরিবর্তন আসবে এই বিষয়ের সঙ্গে আমি একমত না। এ সময় ফুটবলে অবকাঠামো ও মেধাবী ফুটবলার পাইপলাইন নিয়ে মন্ত্রী বলেন, দেশের ফুটবল অবকাঠামোর যে সমস্যা রয়েছে সেগুলো নিয়ে কাজ করছে ফেডারেশন। নতুন কুড়ির মাধ্যমে ফুটবল সহ অন্য খেলাতেও প্রতিভাবান
ক্রীড়াবিদ তুলে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। ব্রাজিল টিম যদি আসে বাংলাদেশে এবং এসে যদি আমার বাংলাদেশ টিমের সাথে খেলে, এটি বাংলাদেশের জন্য আমি মনে করি অনেক বড় অ্যাচিভমেন্ট। ম্যাচ হবে হয়তো বাংলাদেশ ব্রাজিলের সাথে খেলবে, সেটার একটা দর্শক আমাদের বাংলাদেশের মানুষের যে এক্সপেকটেশন, সেটা হয়তো একটা স্বপ্ন পূরণ হবে যে বাংলাদেশ ব্রাজিলের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে খেলেছে। ব্রাজিল টিম খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলের পরিবর্তন আসবে, এই বিষয়টির সাথে আমি একমত না। আমার কাছে মনে হয় যে আমরা যে ফুটবলের স্ট্রাকচার আমাদের রয়েছে, আমাদের ফুটবল ফেডারেশন তারা কাজ করছে, সো আমরাও তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছি। আমরা যেটি চাচ্ছি যে আপনারা জানেন যে নতুন করে স্পোর্টসের মাধ্যমে একদম রুট লেভেল থেকে খেলোয়াড়দেরকে তুলে আনা। গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকট সমাধান সহ 6 দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করবে 11 দলীয় ঐক্য। পর্যায়ক্রমে সব বিভাগীয় শহরে এ কর্মসূচি পালন করা হবে। লং মার্চে মহাসড়কে কিছুটা যানজট হতে পারে বলে আগাম ক্ষমা প্রার্থনা করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মঙ্গলবার দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে জোটের কর্মসূচি তুলে ধরেন তিনি। মিয়া গোলাম পরোয়ার জানান, সকাল 7টায় শাপলা চত্বরে সমবেত হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন জোটের নেতৃবৃন্দ। এই কর্মসূচিতে পথে পথে বিভিন্ন জায়গায় সভাও করবে 11 দলীয় ঐক্য। তাদের প্রত্যাশা মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওই লং মার্চে অংশ নেবে। জামায়াতের এই জ্যেষ্ঠ নেতা আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ। ক্ষমতাসীন দল বিএনপিরও সহযোগিতা কামনা করেন তিনি। দাবির তো কোনো শেষ নেই, জনগণের দুর্ভোগেরও শেষ নেই। প্রথম হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন, এটা আমাদের প্রথম দাবি। 2 হচ্ছে জুলাই গণহত্যার বিচার। 3 হলো বিদ্যুৎ, তেল, গ্যাস ও দেশে বিরাজমান সার সংকট নিরসন, এটা আমাদের এই লং মার্চের দাবি। 4, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা, সংকীর্ণ দলীয়করণের প্রতিবাদ এবং এটা বন্ধ করা। এই 6টা দাবি আমরা আমাদের প্রধান দাবি হিসেবে লং মার্চের কর্মসূচিতে আমরা উল্লেখ করেছি। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। সিলেটের গ্রামীণ সড়ক উন্নয়নে 5,300 কোটি টাকার একটি প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সাথে সিলেটে জলাবদ্ধতা নিরসনে 4,000 কোটি টাকার প্রকল্পটিও চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী ও সিলেট 1 আসনের সাংসদ খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার দুপুরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সিলেট বিভাগে প্রত্যেকটা উপজেলায় গ্রামীণ সড়ক, যেটা এলজিডির আন্ডারে হয়, সেটার জন্য প্রায় 5,300 কোটি টাকার একটা প্রকল্প এই সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে। সিলেট শহরের জলাবদ্ধতার স্থায়ী নিরসনের জন্য 4,000 কোটি টাকার একটা প্রকল্প, সেটিও ইনশাল্লাহ চূড়ান্ত পর্যায়ে আছে অনুমোদনের, এবং এটিরও কাজ ইনশাল্লাহ আমরা এই শীত থেকে শুরু করব। একই সমাবেশে গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের জানান, সরকারের অধীনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় 180 দিনের পরিকল্পনা সফল বাস্তবায়ন করেছে। আগামীতে আইন লঙ্ঘন করে ভবন নির্মাণের কোনো সুযোগ নেই বলে জানান তিনি। এছাড়া সিউকের মাধ্যমে সিলেটের উন্নয়ন সুদূর প্রসারী হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কায়েস লোদির সভাপতিত্বে অনুষ্ঠানে গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জু, সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সিসিক প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত 180 দিনের কর্মসূচির আওতায় গৃহীত কর্মপরিকল্পনার সফল বাস্তবায়ন হয়েছে। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের আইনের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ ও আবাসন গড়ে তোলার সুযোগ আর নেই। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। কলম্বো টেস্টে আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন শ্রীলঙ্কার স্পিনার প্রভাত জয়সুরিয়া। সোমবার শেষ বলে আউট হওয়ার পর সাজঘরে ফেরার সময় সীমানার বাউন্ডারি ওয়েজে ব্যাট দিয়ে আঘাত করেন তিনি। এই আচরণকে আইসিসির আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়েছে। ঘটনাটি নিয়ে মাঠের 2 আম্পায়ার আহসান রাজা ও শরফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার
রড টাকার এবং চতুর্থ আম্পায়ার প্রগীত রামবুকওয়েলা অভিযোগ দায়ের করেন। এ নিয়ে চলতি কলম্বো টেস্টে আইসিসির শাস্তি পাওয়া খেলোয়াড়ের সংখ্যা দাঁড়ালো ৩-এ। এর আগে ম্যাচের প্রথম দিন মাঠে উত্তপ্ত পরিস্থিতির জেরে ভারতের যশস্বী জয়সওয়াল ও শ্রীলঙ্কার আশিথা ফার্নান্দোকে ম্যাচ ফির 25% করে জরিমানা করা হয়। পাশাপাশি দুজনের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়। ফলে একই টেস্টে মাঠের আচরণবিধি ভঙ্গের কারণে ৩ ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নিল আইসিসি। টানা তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব ব্র্যান্ডের মুকুট ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। আন্তর্জাতিক ব্র্যান্ড মূল্যায়ন সংস্থা ব্র্যান্ড ফাইন্যান্স এর 2026 সালের প্রতিবেদনে বলা হয়, এক বছরে 25% বেড়ে স্প্যানিশ ক্লাবটির ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে 240 কোটি ইউরো। তালিকায় রিয়ালের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী এফসি বার্সেলোনা। এক বছরে বার্সার ব্র্যান্ড মূল্য 15% বেড়ে দাঁড়িয়েছে 200 কোটি ইউরো। তবে এবারের তালিকায় সবচেয়ে বড় চমক আর্সেনাল। 5 ধাপ এগিয়ে প্রথমবারের মতো সেরা 3-এ উঠে এসেছে ইংলিশ ক্লাবটি। তাদের ব্র্যান্ড মূল্য 28% বেড়ে দাঁড়িয়েছে 150 কোটি ইউরোতে। 22 বছর পর প্রিমিয়ার লিগ জয় এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার সাফল্য তাদের বাণিজ্যিক অবস্থান শক্ত করেছে। এছাড়া তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। রাষ্ট্রপতির সঙ্গে 3 বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ। মহানবীর আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর। এবং কাউকে থামিয়ে রাখার মানসিকতা সরকারের নেই বললেন তথ্যমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।